নূরকে যে সেনাপ্রধান পিটাইছে, এতে ধীরে ধীরে সব বাইরে আসতেছে। নূরের পিটাইছে যে আপনি একটা কথা শুনেন, আপনি একটু দেখেন। যখন আমরা এই সংবাদ সম্মেলনটা করি এর আগেই সেনাপ্রধানের যে পার্সোনাল অফিসার শামস ফোন থেকে নূরের ফোনে একটি ফোন আসে যে আপনি এখন থেকে নেক্সট টাইম আর কখনো জাতীয় পার্টি নিয়ে কথা বলবেন না এবং আপনার নেতাকর্মীদেরকে নিবৃত্ত করেন। যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমরা পদক্ষেপ নিব। ওয়াকারের স্টাফ অফিসার শামস, এটা সবাই জানে। নুরুল হক নূরকে হিট করার আগে তাকে এভাবে থ্রেট করা হয়েছে। এখন আপনি কি জানেন মকারি কাহাকে বলে? একটা লোক তাকে যে দাঁড়াইয়া নূরের গায়ে পিটাইছে তাকে পুলিশ ধরছে, ধরার পরে তাকে ছেড়ে দিছে। এখন একটা ভিডিও বের হয়েছে, এটা কি আমি ধরে নেব এটা এআই দিয়ে তৈরি করা, কিন্তু তারপরেও দেখেন কত মকারি। এটাকে বের করছে, এটাও ওয়াকার বের করছে বা ডিজিএফআই বের করছে। দেখেন আমি নূরকে পিটাইছি, আমাকে কেউ কিছু করতে পারে নাই, সবাই আমাকে খুঁজতেছে কিন্তু কেউ খুঁজে পাবে না। না, এটা এআই। শুনেন, এআই করছে, কিন্তু এইটা কইরা ওয়াকার কি দেখাইছে জানেন? পিটাইছি, মারছি, আমার কি বালছির বাছিল। অন্যান্য রাজনৈতিক নেতাদের কইলো, দেখছো নূরের অগ্নস খাইয়া দিছি, তোমরা এইভাবে বিকলাঙ্গ হইতে চাইলে আসো, আমি আবার এইরকম আর একটা খুনিরে পাঠাবো। আর এখন এনসিপির ছেলেপানরা হয়েছে তাদের দৃষ্টিতে কুত্তার বাচ্চা। আপনি এই মানসিকতাটার সাথে তো আর আমি পশ্চিমা কালচার আর পূর্ব কালচার কইতেছি না। এরা কি আসলে মানুষের পয়দা নাকি এদেরকে আপনি ডিফারেন্ট ওয়েতে দেখেন? আমি জানি এর উত্তর আপনার কাছে নাই ডক্টর শওকত আলী, বাট তারপরে আপনি শিক্ষক মানুষ, আপনি আশাবাদী মানুষ, আপনি এদেরকে কোন ব্র্যান্ডে ফেলবেন? না, এটা আমি আপনার আরেকটা শোতে আমি বলেছি যে বিএনপি, যদি আপনি বিএনপি বলেন, তার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে আই ওয়াজ ভেরি ইয়ং জার্নালিস্ট, দৈনিক দেশের এডিটোরিয়াল স্টাফ, টপ অফ দি টপ। তার সাথে চলাফেরা, খাওয়া, ওঠা বসা, তাকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। যদিও এই সময় তারই বিরোধী একটা বৈজ্ঞানিক ছাত্র লীগ বলা হতো, আমি সেই দলের সপক্ষেই আসলে গিয়েছি। আমার অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণে আমাকে হায়ার করা হয়েছিল। আমি সেখানে যে কনভিন্স হয়েছি, তারপর থেকে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়ার পক্ষে কথা বলি। তার নীতি নিয়ম যদি এখন তারা ফলো না করে, তাহলে তাদের কপালে ঠিক আওয়ামী লীগ যেভাবে গেছে এইভাবেই কিন্তু তাদের যেতে হবে। আমার কোনো সন্দেহ ভাই, আওয়ামী লীগ 16 বছর খাইছে, বিএনপি 16 মাসও খাবে না, পারবে না। তাদেরকে পাছায় আগুন জ্বালায়া খেদাবে। কারেক্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার আন্তরিক ভালোবাসা এবং দেশপ্রেমের শুভেচ্ছা। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকের ফিলসফিক্যাল আলোচনার বদলে আপনাদেরকে বাস্তব অর্থে আমি কিছু আলাপ আলোচনা আপনাদেরকে বলব। আপনারা যদি বাংলাদেশে একসময় ডেল কার্নেগির বই লেখাপড়া জানা অনেক লোকজনই ডেল কার্নেগির বই পড়তেন। তো ডেল কার্নেগির বই যারা পড়েছেন, ওখানে একটা কথা আপনারা অনেকেই হয়তো জানেন। ডেল কার্নেগি জীবনের একটা পর্যায়ে লিখেছে that we Westerner fail to realize that when hypocrisy became the backbone of our society, অর্থাৎ আপনারা বাংলায় বলছি দর্শকবৃন্দ, কার্নেগি বলছিল আমরা পশ্চিমারা টেরই পাই নাই যে ভণ্ডামি আমাদের সমাজে কখন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এটা টেরই পাই নাই। এখন আমরা বাংলাদেশিরা কালচারালি, আমরা ওয়েস্টার্ন কালচারের, আমরা পশ্চিমা কালচারের, সংস্কৃতির আমরা খুব ভক্ত। পশ্চিমাদের জামা কাপড় পরি, পশ্চিমাদের মেকআপ পরি, পশ্চিমাদের আচার আচরণ নকল করি, কিন্তু একটা সাবজেক্ট, পশ্চিমাদের আচার আচরণ, জামা কাপড়
আমরা এটা পছন্দ করি। আমাদের সমাজে একটা প্রচলন আছে, সন্তানরা বাবার কাছে গিয়ে বলে আমাকে অমুক ব্র্যান্ডেড জামা কাপড় কিনে দাও। মেয়েরা পারে তো প্রস্টিটিউশন, অর্থাৎ নিজের দেহকে বিক্রি করে হলেও পশ্চিমাদের একটা লিপস্টিক কিনতে হবে, মেকআপ কিনতে হবে। আমরা বর্তমানে ওখানে দাঁড়ায় আছি। এখন তাহলে আজকের এই সাবজেক্টটাকে আমি কেন টেনে আনছি, টেনে আনার এত জরুরতটা কি? আপনারা খেয়াল করেছেন গত 1.5 যুগেরও বেশি সময় ধরে আমাদের একটা কালচার তৈরি হয়েছে, যারা কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে তারা আপনার আমার সামনে এসে বলে মিথ্যাচারিতা ভালো না, মিথ্যার জগতে আমি বাস করি না। যে চুরি করে সে আপনার সামনে এসে জোর গলায় বলছে চুরি করা ভালো না, আমি চুরি করি না। একজন ধর্ষক ধর্ষণ করছে, মেয়েদের জীবন নষ্ট করছে, সমাজে এসে বলছে ধর্ষণ করা ভালো না, ধর্ষণ করে আমি আমার জীবন কাটাই না। অসততা প্র্যাকটিস করছে, রাজনীতি নিয়ে দেশকে বিক্রি করে দিচ্ছে, আপনাদের সামনে এসে বলছে আমি মুজিবের মেয়ে, আমি বেগম, আমি জিয়ার ছেলে, দেশ বিক্রি করে ক্ষমতা আসতে চাই না। তো যারা ভণ্ডামিটা করছে, যারা আপনার সামনে গলাবাজি করছে, তাদের দ্বারা এমন ভাবে আমরা নিপীড়িত হচ্ছে আমাদের সমাজটা, আমাদের পরিবারটা, আমাদের দেশটা প্রতিনিয়ত এ ধরনের লোকজনদের দ্বারা নিগৃহীত হচ্ছে। আমরা নির্বিকার। আপনি বা আমি, আজকের আমি আপনাদের সামনে কথা বলছি, আপনি নিজেকে একটু আয়নার দিকে তাকায় জিজ্ঞাসা করেন তো যে আপনার সামনে একটা ভণ্ডামি হচ্ছে, আপনি কি তাকে বলছেন যে মিয়া ভণ্ডামি বন্ধ করেন? আপনি কি বলছেন? ভাই সাহেব আপনি কি বলছেন? বোনরা আপনারা কি বলছেন? আপনার সামনে ভণ্ডামি হচ্ছে, আপনার সামনে মিথ্যা কথা বলা হচ্ছে ফর দ্য সেক অফ ইউর চিলড্রেন। আপনার বাচ্চাদের দোহাই, বুকে হাত দিয়ে বলেন তো আপনি এই মিথ্যাটার প্রতিবাদ করছেন? আপনি হজ করতে যাচ্ছেন, আপনি ওমরা করতে যাচ্ছেন, আপনার হজ কি কাজে আসবে? শেষ বিচারের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমার সামনে মিথ্যার প্রচারণা করা হয়েছে, তুমি মিথ্যাকে প্রশ্রয় দিয়েছো, সত্যকে তুমি আপহোল্ড করো নাই, জান্নাতে তোমার জায়গা হবে না। আপনি ওমরা করে কি করবেন? আপনি হজ করে কি করবেন? আমাদের সমাজটা প্রতিনিয়ত আমরা ভণ্ডামি শিখেছি। গত 16 বছরে ভারত পূজার নামে স্বাধীনতা বিক্রি করা হয়েছে, চেতনা বিক্রি করা হয়েছে, মুক্তিযুদ্ধ বিক্রি করা হয়েছে, মিথ্যাকে সত্য বানানো হয়েছে, অবিচারকে সুবিচার বানানো হয়েছে। এখন অনেকে বলবেন ভাই আপনি তো এগুলা বলেন, আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে ইলিয়াস হোসেন ভিডিও বানায় কইছে আপনি জুমার নামাজের মসজিদে গিয়া প্রত্যেক শুক্রবারে টাকার বাক্স ভাঙ্গা, দান বাক্স ভাঙ্গা পয়সা চুরি করেন। হ্যাঁ ভাই, ইলিয়াস হোসেন কইছে আমি শুক্রবারে জুমার নামাজে যাইয়া দান বাক্স ভাঙ্গা পয়সা চুরি করি। এখন নিউ ইয়র্কের হিরো আলম যদি বলে আমি এটা করছি, তাহলে করছি, আর কি করার? কিছু করার নাই। কিন্তু আমি কি সত্য বলার থেকে নিজেকে পিছিয়ে নেব? আমি নেব না। ভণ্ডামিকে আমার রন্ধ্রে রন্ধ্রে আমি অ্যালাউ করব না, আমি এটা করতে দেব না। তাহলে আমি কি করব? কন্টিনিউয়াসলি আমি বলতে থাকবো যেটা মিথ্যা ওটা মিথ্যা, যেটা সত্য ওটা সত্য। আমি বিএনপি কে বলছি ভাই সাহেব আমাকে অ্যালাউ করেন, আমি যেন আপনার প্রশংসা করি। বিএনপি যদি আমাকে অ্যালাউ করে আমি তাদের প্রশংসা করব। ইভেন আওয়ামী লীগকে বলে আমি আওয়ামী লীগ, গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রেজ ইউ, অর্থাৎ আমাদেরকে অ্যালাউ করেন আমি যেন আপনার একটু প্রশংসা করতে পারি। আমাকে সেই সুযোগ দেয়া হচ্ছে না। আমি জামাতকে বলছি, ইভেন দেন নিউ ইয়র্কের হিরো আলম, নিউ ইয়র্কের হিরো আলম নামে বিখ্যাত ইলিয়াস হোসেন রে কই বেটা সত্য কথা ক, আমি তো প্রশংসা করব। আমরা এখন ওখানে দাঁড়ায় আছি। আজকে
আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, অনলাইন কিছু অ্যাক্টিভিস্ট আছে, তারা ওয়াকারের পক্ষে একেবারে জিকির তোলা শুরু করেছে, কেউ পরোক্ষভাবে, কেউ প্রত্যক্ষভাবে। আজকে এই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডিজিএফআই এর বেতন নিয়ে যারা অ্যাক্টিভিস্ট, তাদের 2-4 জনকে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে উপদেষ্টা হয়েও বসে গেছে। আমরা তাদেরকে নিয়ে একটু কথা বলবো। সেনাপ্রধান মির্জাফর ওয়াকারকে দেখেছি জরুরি অবস্থা জারির জন্য দরজায় দরজায় নক করছে, হাসিনা পাঠাচ্ছে, অজিত দোভাল পাঠাচ্ছে। কিন্তু কোন জায়গায় সফলতা আসছে কি আসছে না সেটা নিয়ে মুখ খুলছে না, কারণ আইএসপিআর এর কেউ তো বসে বসে একটা ন্যারেটিভ লিখে দিতে হবে। তো ওয়েল, একটা কথা, আইএসপিআর এর ন্যারেটিভ তারেক রহমানের স্পিচ রাইটারের চাইতে ভালো। তারেক রহমানের একটা স্পিচ রাইটার আছে, ও শুয়ারের বাচ্চা না কুত্তার বাচ্চা এটাই বোঝা যায় না। ভাই, ছোট সময় আমরা জানতাম লেখাপড়ায় খারাপ থাকলে কইতো ওইটারে বদল করে আর নতুন ভালো আর একজন টিচার লাগে। আর তারেক রহমান কয় মোর স্পিচ রাইটার বোধাই আছে তো আছে, আমি ওইটারেই রাখবো। অর্থাৎ কি জানেন, আপনারা সবাই জানেন না, তারেক রহমান এক সময় নিজের বাবাকে মহানুভব বানানোর জন্য কইছে, তার বাবার জামা কাইটা তারে জামা বানাইয়া দিছে, তার বাবার প্যান্ট কাইটা তারে বানাইয়া দিছে। তবু প্যান্ট আর জামা যেভাবে ছাড়ে না, তারেক রহমানও তার দুর্নীতি ছাড়বে না। মনে মনে কইতেছে ওইটারে আমার ধরিয়া রাখতেই হবে। দর্শকবৃন্দ, একজন বিখ্যাত মানুষ কল করছে, আপনারা আমাকে 1 সেকেন্ড সময় দিবেন। ওকে দর্শকবৃন্দ, আই এম সরি, আমি জানি আমার আজকের গেস্টরা হাইসা দিবে, বাংলাদেশ থেকে বিশাল বিখ্যাত এক ব্যক্তি আমারে কল করছে, সো আমি চাই না, আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাব আমি যদি ফোনটা পিক আপ করি। আর আমি যদি কোন বিখ্যাত লোক কল করছে আপনারা আকাশ থেকে পড়বেন। হাওয়ার আমি অন্য এক সময় এটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। ওকে, তো এখন তারেক রহমান বলছে তার বাবার প্যান্ট কাইটা জোড়াতালি লাগাইয়া তারে বানাইয়া দিছে, তার জামা কাইটা লাগাইছে, অর্থাৎ পুরানা কাপড় ফালায় নাই। তারেক রহমানও চিন্তা করে গিয়াসউদ্দিন আল মামুন রে ছাড়া যাবে না। তারেক রহমানও চিন্তা করে বিএনপি শাওয়ারেও ছাড়া যাবে না, গোরখুদক আব্বাসেও ছাড়া যাবে না। এরা তো তার বাবার ওই প্যান্টের মতো, জামার মতো। দর্শকবৃন্দ, এসব ভণ্ডামি নিয়ে আমি কথা বলতে গেলে আমি টায়ার্ড হয়ে যাই। আজকের এগুলো নিয়ে আজকের আলোচনা করব। আমার সাথে 2 জন বেশ জ্ঞানী মানুষ আছে। আমি জ্ঞানী না, আমি ওই নিউ ইয়র্কের হিরো আলম ইলিয়াস হোসেন বলছে আমি নাকি মসজিদের দান বাক্স ভাঙিয়ে টাকা চুরি করি। আমি হচ্ছি ওই দান বাক্স ভাঙ্গা পাবলিক। কিন্তু আমি যার সাথে কথা বলবো উনি দান বাক্স ভাঙ্গা পাবলিক না, উনি ইলিয়াস হোসেনের খুব প্রিয় পাত্র ডক্টর শওকত আলী। আমি তার সাথে কথা বলবো। ইলিয়াস হোসেনের আর এক প্রিয় পাত্র অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, তার সাথেও কথা বলবো। তো ওনারা 2 জন তো খুব প্রিয় মানুষ ওই নিউ ইয়র্কের হিরো আলমের, তো তাদের নিয়েই আমি আজকের একটু কথা বলি, দেখি ওনাদের ব্যাখ্যাটা কি। আপনি বললেন এদের একটা নিয়মতান্ত্রিক, আপনি ডেল কার্নেগির কথা বলছেন। আরে ভাই, ডেল কার্নেগি যা বলেছে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1400 বছর আগে। সেই কথার অনুরণ আপনি পেয়েছেন ডেল কার্নেগির ভিতরে। সত্য নির্যাস তিনি একটা বের করে দিয়েছেন, সারা দুনিয়া এটা আমরা নিয়ে বলছি, অথচ এই কথাগুলো আমরা সবাই জানি, বিশেষ করে যারা মুসলমান সবাই জানি। আমরা কি মানি? আপনি মুনাফিকি করেন, এই যে আপনি বললেন যে উমরা হজ করে আপনার লাভটা হবে কি। আরে ভাই, আপনি যদি মুনাফিক, আমি বলছি এ তো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমার উম্মত হবে 72 ফরকা, এর মধ্যে হারামি থাকবে, বদমাইশ থাকবে, শয়তান থাকবে, ইউ ফাইন্ড আউট ইউর ওন ওয়েজ। তা আপনি যখন সমাজ ব্যবস্থাকে তুলনা করবেন তখন আপনি দেখেন প্রত্যেকটা মুসলমান দেশে, আর আপনি বিদেশিদের, আপনি সমাজ ব্যবস্থা, আপনার এখানে ধর্ম নাই কিন্তু সমাজটা ঠিক আছে কি করে, কিভাবে গতিশীল। আপনি দেখেন আপনার বর্তমান দেশে, আপনি বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছে যুক্তরাষ্ট্রে, ট্রাম্পের নিয়ে অনেক কথা বলছেন, কিন্তু দেখেন এটা কি সুন্দর সিস্টেম আছে। আপনি বড় জোর 4 বছর
এটা হজম করবেন, তারপরে অটোমেটিক আপনি চলে যাবেন। আর আপনার অবস্থা কি? আপনি এই মাত্র বলছেন যে 16 বছরে ব্যাম্বু দিয়ে গেছে, যে আসবে সে আর কখনো যাবে না, প্রত্যেকটা মুসলমান দেশে দেখেন। তা আপনি যে সমাজ ব্যবস্থার কথা বলছেন ভাইয়া, এই সমাজ ব্যবস্থাটা তৈরি হয় বিভিন্ন অভিজ্ঞতা। আমি আপনাকে বলি আমাদের দেখতে হবে। ওকে শওকত ভাই, পশ্চিমা পাশ্চাত্য সমাজ ব্যবস্থার ভালো, আপনি স্কুলের সেলফোনের কথা বলছেন তো, আমি এটা আপনাকে সাধুবাদ দেই। ইটস এ গুড পলিসি যে ছাত্রদের জন্য এটা বন্ধ করেছে। কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, যেখানে $বিলিয়ন বাজেট হয়, ওই $বিলিয়ন বাজেটটা কিসের জন্য হয়, কিভাবে ম্যানিপুলেট হয়, কোন জায়গায় হয়, এটা নিয়ে আমি আর আপনি কিন্তু কথা বলি না। আপনাকে আমি আপনি উদাহরণ দিচ্ছেন, আমি আপনাকে উদাহরণ দেই। প্রতি বছর ইসরায়েলকে $1 ট্রিলিয়ন আমেরিকান ডলার দেওয়া হয় মানবতার নামে। এটা একটা ভণ্ডামি। এবং যারা এই $1 ট্রিলিয়ন অ্যাপ্রুভ করেছে তারা কিন্তু কেউ ইহুদি না, এরা হচ্ছে খ্রিস্টান। এখন আমেরিকান রাজনৈতিক প্রেক্ষাপটে ইহুদিরা কি করেছে জানেন? প্রত্যেকটা খ্রিস্টান পাবলিক অফিসিয়াল যখন নির্বাচনের জন্য দাঁড়িয়েছে, তাদেরকে গিয়ে বলছে ইসরায়েলের বিপক্ষে যদি তোমরা ভোট দাও, আমরা তোমার বিপক্ষে যারা দাঁড়াইছে তাদেরকে আমরা টাকা দেব, আর তুমি যদি ইসরায়েলের পক্ষে ভোট দাও তাইলে আমরা তোমারে টাকা দেব। তো আমেরিকার খ্রিস্টানরা মনে করে ইসরায়েলের চাইটা আমার যদি কংগ্রেসম্যান আর সিনেটর থাকা লাগে ওইটাই আমার জন্য ভালো। এখন ওইটার সাথে আমি তুলনা করি বাংলাদেশে বিএনপি সাউয়ারে কইছে তুই যদি নীতি মারাস তোরে উলঙ্গ কইরা দেব। ভারত কইছে, র কইছে, ওয়াকার কইছে তুই তোর দেশ প্রেম দেখাবি তোরে উলঙ্গ কইরা দেব। সাউয়া কইছে আমি তো নীতিবান। তখন আস্তে কইরা 2-4টা ভিডিও দেখাইছে যে তুই তোর মন্ত্রণালয়তে বৈশায় এতগুলা হারামিপনা করছিস, সেই দেখ ভিডিও দেখ। তুই মেঘালয় শিলংয়ে যাইয়া কত বেডির লগে ঘুমাইছিস, সেই দেখ ভিডিও দেখ। বিএনপি সাউয়া লাভ দিতে কইছে কি তোমরা যা কও গুরুজি আমরা তোমার লগে আছি। এই হচ্ছে বিএনপি সাউয়া। এখন দেখছেন পাশ্চাত্যের সভ্যতারে কেমনে নকল করছে। আবার দেখাই আপনার ইন্টারমিডিয়েট পাশের আগের থেকে গোরখুদক আব্বাস চাপাতি আর দেশি পিস্তল লইয়া কমলাপুর ট্রেন স্টেশনে দাঁড়াইতো। মাসের 30 তারিখ 31 তারিখ বেতন পাইয়া যেই বাইরে যাইতো, ওই কমলাপুর রেল স্টেশনের ওভার ব্রিজের কথা শওকত ভাই যদি আপনার মনে থাকে, ওইখানে দাঁড়াই আসতে কইরা এই গোরখুদক আব্বাস কইতো দে পয়সা দে, মানুষের পয়সা রাখিয়া দিত এই গোরখুদক আব্বাস। তখন গোরখুদক আব্বাস মাসের শেষে 50-60 হাজার টাকা কামাইতো। সেই গোরখুদক আব্বাস আজকের প্রতিদিন তার ইনকাম 1 কোটি 1.5 কোটি টাকার উপরে প্রতিদিন, সপ্তাহে না প্রতিদিন। এখন আমি কম্প্যারিজনটা কেন দিছি আর একটু ভাই বলি। আমরা বলিউডের সিনেমা দেখি, আমাদের সমাজ ব্যবস্থায় আপনার আমার আমি আর আপনি অনুষ্ঠানে যাই, বাংলাদেশে হারামজাদিরা হিন্দি গানে বগল বাজায় অথচ একটা বাংলা কথা ঠিক মতো কইতে পারে না। তারা হিন্দি কইরা মইরা যায়। ভারতের এইটা ভালো লাগে ওইটা ভালো লাগে, কিন্তু ভালো লাগে না কোনটা জানেন? সঠিক নির্বাচন পদ্ধতি, গণতন্ত্রের প্র্যাকটিস। আমরা ওইটা নেব না, আমরা নেব খালি মেরে আঙ্গা নেমে করতে হয় মরতে হয়, আমরা ওইটা নেব। ভালো নির্বাচন পদ্ধতি নেব না, ভালো সায়েন্স নেব না, ভালো ইনফরমেশন টেকনোলজি নেব না। এটা কি আমাদের ব্যর্থতা না? তবে আপনি যেটা বলছেন সামগ্রিক আঙ্গিকে প্রত্যেকটা কালচারে ভালো এবং খারাপ আছে, কিন্তু পশ্চিমা কালচার আমাদের এশিয়ান কালচারের উপরে যে সুপিরিয়রিটি দেখায়, এটা দেখানোর একমাত্র কারণ দিনকে দিন
আমরা নিজেরাও ভণ্ড হচ্ছি, আমরা ভণ্ডামিকে পূজা করছি। শওকত ভাই, আপনি আমার বিরোধিতা করতেই পারেন আমার এই কথাগুলো। আমি চাচ্ছি আপনি আমার এই কথাটার উপরে কিছু একটা বলেন, তারপরে আমি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুনের কাছে যাব। এখন দেখেন, আপনি যে ইন্ডিয়ার কথাটা বললেন, ইন্ডিয়ার একটা জিনিস আমি লক্ষ্য করছি। আমার সাথে ইন্ডিয়ান আইসিএস অফিসাররা পিএইচডি করতো, 2.5 বছরের স্কলারশিপ নিয়ে ওরা করতো বিভিন্ন জায়গায়। এর ভিতরে পশ্চিমবাংলা ছিল, কেরালা ছিল, মহারাষ্ট্র ছিল, দিল্লি থেকে আসতো। আমি তাদের দেশপ্রেম দেখে অবাক হয়েছি। মিল্টন ভাই, প্লিজ, এই জিনিসগুলো তাদের কাছে কিন্তু আমাদের শিক্ষার আছে। এবং এই অফিসারদের যে জ্ঞান বা চিন্তা ভাবনা আমি লক্ষ্য করেছি। আর বাংলাদেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যে বিসিএস ক্যাটেগরি যদি ধরেন, তাদের পার্থক্য যে কত বিস্তর, আপনি নিজে অবাক হয়ে যাবেন। আপনি ভারতের বর্তমান তাদের যে দেশের, আপনি দেখেন তো, এই যে কথাগুলো আপনি বললেন, যে বেশ কিছু উদাহরণ দিলেন, যে অমুক 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 এইভাবে কথা বলছে, এরা দেশের জন্য হয়তো ক্ষতিকর, কিন্তু তাদের ব্যক্তির অনেকের জন্য হয়তো উপকার হয়। আপনি ঠিকই বলেছেন, ইলিয়াস ভাই আমার ভাই, ছোট ভাই, ভুল ভ্রান্তি বলেছে, আমাকে নিজেও বলেছে যে শওকত ভাই আমার সব কথা ধরবেন না। কিন্তু আমি বলছি, ইলিয়াস এই কি ধরনের কথাবার্তা হলো? ভাই আমি মাথা ঠিক থাকে না, বলছে সে আমাকে, বাস্তব সত্যি কথা। আমরা তো সব কথাবার্তা বলি, শুধু মিল্টন ভাইয়ের সাথে তো কথা হয় না, সব ভাইয়ের সাথে কথা হয়। তো এখানে বিষয়টা যেটা হলো, আপনি দেখেন তো, ভারতের একটা উদাহরণ আপনি দেন, একটা টক শো আপনি আমাকে দেখান যেখানে ভারতের বিরুদ্ধে কথা বলছে বা ভারতের মানুষের বিরুদ্ধে বলছে। তারা যেটা করে, তাদের দেশকে ভালোবেসেই তারা বিদেশ থেকে করে। এবং ভারতের অর্থনৈতিক উন্নয়নের পিছনে এই নন রেসিডেন্ট ইন্ডিয়ান যারা, তাদের অর্থনৈতিক অবদান, এটা আমি 1 ঘন্টা লেকচার দেবো। সিমিলারলি চীনের অর্থনৈতিক উন্নয়নের পিছনে এই যারা ইউরোপ আমেরিকায় যে চাইনিজ রয়েছে, তাদের যে কি অবদান, আমি 1 ঘন্টা লেকচার দিতে পারবো এরপরে। আর আমরা বাংলাদেশের লোকেরা কি করছি। তারপর আমি একটা কথা আপনি বলেন, আপনি নিজে একটা প্রশ্ন করেছিলেন কনসাল জেনারেল, যখন জুলাই বিপ্লবের আমাদের তথ্যমন্ত্রী লিখতে হবে যদি অ্যাডভাইজার মাহফুজুল আলম, তো নাকি মাহফুজকে আপনি একটা প্রশ্ন করলেন যে ভাই সাহেব, আমাদের সমস্ত ইন্টারনেট গুলো বন্ধ করে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে, আর ইন্ডিয়া তাদের সমস্ত জিনিসগুলো আমাদের এই দেশে দিচ্ছে, আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না কেন? মূল কথাটা তো ছিল, প্রশ্নটা ছিল এরকম। উনি জবাবে কি বলছে আপনি দেখেন, তার জবাবটা দেখেন। উনি বলছেন যে আমি মুক্ত তথ্য ফ্লো বিশ্বাস করি। উনি কিন্তু তথ্যমন্ত্রীর তথ্য অ্যাডভাইজার। আমি বন্ধ করার পক্ষে না। আপনি দেখেন, যদি তার পরিপক্কতা থাকতো, তার ভিতরে যে সঠিক দেশপ্রেম থাকতো, উনি বলতেন এই কথা, যে আপনি যে কথাটা বলছেন যে আমাদের বাংলাদেশের বা আমাদের প্রবাস থেকে যে বাংলাদেশের সপক্ষে যে কথাগুলো বলা হয়, ইন্ডিয়া সেটা বন্ধ করেছে। আমি এই বিষয়টা দেখি, যদি সম্ভব হয় আমরা এটার উপযুক্ত ব্যবস্থা নেব। উনি তা বলেননি। উনি এটাও বলতে পারতেন যে এটা আমার নজরে আসছে অলরেডি। এইটুকু না থাকলে তো উপদেশটা হয় কি করে, তার নজরে যদি এগুলো কিছু না থাকে। উনি কিন্তু কিছুই বলেননি। আপনি এবার চিন্তা করেন, এই ভদ্রলোক যদি ভারতীয় তথ্যমন্ত্রীর সাথে আলাপে যায়, বুঝেন, কিন্তু আমাদের মাহফুজ বনাম আপনার ইন্ডিয়ান তথ্যমন্ত্রী, আপনি কি মনে করেন? সিমিলারলি আপনি যদি মনে করেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন আর আমার জয়শঙ্কর রায়, যার আমি নিজে একজন বড় ভক্ত, এত স্মার্ট লোক, ভারতকে ভালোবাসে, এমন লোক আমি খুব কম দেখছি ভারতের ইতিহাসে। মানে ফরেন পলিসি তাদের স্টেট ডিপার্টমেন্টের এত বড় দেশ তারা ভালোবাসে তাদের। সেক্ষেত্রে আপনি দেখেছেন যে আমরা সব ক্ষেত্রেই কিন্তু আমাদের অর্থনৈতিক যে চিন্তা ভাবনা, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের প্রশাসনিক, আমাদের ধর্মীয় কাঠামো, শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকটা জায়গায়। তাহলে এখানে আমাকে তো মোজাদ্দেদ আল ফাসানি খুঁজে বের করতে হবে। একসময় আমরা অনেক কথা বলতাম মাওলানা ভাসানীকে নিয়ে। এখন এই জিনিসটা যদি আপনি সংস্কার না করেন, এই যে ফালতু সংস্কার হচ্ছে, এইটা হচ্ছে, ওইটা হচ্ছে। আপনি যে আর্মির বিরুদ্ধে অনেকগুলো কথা বলেন সব সময়, আমি এখন বলি, আপনি দেখেন তো
এই আমাদের আর্মির সাথে একমাত্র দেশের তুলনা হয় কার জানেন? আমাদের শ্রোতাদের জন্য আমি বলছি, এটা ইজিপশিয়ান আর্মির সাথে, যারা দুধই বিলিয়নস অফ ডলার খরচ করে ক্যান্টনমেন্টের জন্য, ভালো আরাম আয়েস, এই মেয়ে নারী, মানে আনন্দ ফুর্তির জন্য। যুদ্ধ করার মতো কোনো ক্ষমতা তারা রাখে না। বছর এটা হয়ে গেছে। আমি আসছি আপনার কাছে, কোন দিকে যাবেন? সুতরাং আপনি যেটা বলছেন, আমি তার এক কথাই বলি যে ভাই, দেশপ্রেমের অভাব যখন থাকে তখন আপনি যে রাজনৈতিক কথাগুলো বললেন বা সামাজিক অন্যান্য যে সমস্যার কথা বললেন, এগুলো ধরে। পশ্চিমা বিশ্বের একটা জিনিসটা হয় কি, এরা খুব তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্ট করে। যখনই দেখে ধরা পড়েছে একটা সমস্যা, মিল্টন ভাই আপনি দেখবেন, মামুন ভাই বিদেশে থাকে দেখবেন, ওরা কিন্তু সাথে সাথে অ্যাডজাস্টমেন্ট করে, যেটা আমাদের দেশে সম্ভব না। আপনি একটা উদাহরণ দিই আপনার, আপনি স্টিফেন সোয়ারেজ বলে একজন কংগ্রেসম্যান ছিল, ইউ নো হিম ভেরি ওয়েল। ওনার দোষ ছিল 4টে চেক লিখলেন, ওনার ডিপার্টমেন্টে কিছু লোকের বেতন আর কিছু কন্ট্রাক্টরদের বেতন দেওয়ার জন্য 4টে চেক লিখেছিলেন, তার মধ্যে 3টে চেক ফিরে এসেছিল। উনি কংগ্রেসম্যান, উনি বাংলাদেশে প্রথম আওয়ামী লীগের যে হাসিনা যখন আসে, সবাই প্রশ্ন তুলেছিল যে আপনি হচ্ছে এটা ফরজারি হয়েছে। উনি যে সার্টিফিকেট দিয়েছিল, এখানকার আওয়ামী বাকশালীরা তাকে নিয়ে গেছিল। এই স্টিফেন সোয়ারেজ বাংলাদেশ থেকে ফিরে আসার কয়েক মাসের ভিতরে তার পজিশনটা চেক করা হয়। জীবনে আর স্টিফেন সোয়ারেজ কংগ্রেসম্যানের নাম আপনি শোনেননি। আর আপনি চুরি করবেন, গোলমাল করবেন, এটা করে আপনি জেল থেকে বেরোচ্ছেন ফুলের মালা নিয়ে, হাজার হাজার লোক আপনাকে রিসিপশন দিচ্ছেন। আপনি সমাজে কি শিক্ষা দিলেন? কি হবে? ওকে ডক্টর শওকত আলী, আমি আপনার কাছে অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, অত্যন্ত ধৈর্য নিয়ে আপনি আমাদের কথাবার্তাগুলো শুনছেন। আমি যে কথা বলি, আমি শওকত ভাইয়ের সাথে কিন্তু অনেক ক্ষেত্রে ডিসএগ্রি করি না, কিন্তু একটা জায়গায় তো আমাদেরকে ফুল স্টপটা তো দিতে হবে। যেটা হিপোক্রেসি ওটা হিপোক্রেসি, যেটা ভালো ওইটা ভালো, যেটা খারাপ ওইটা খারাপ। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমরা তো এখন অনেকে বলে ডু নট চেরি পিক থিংস ইন লাইফ, কিন্তু আমাদের চেরি পিক তো করতে হবে। আমি যদি দেখি ফর এক্সাম্পল, আমি যদি দেখি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুনরে আমি পছন্দ করি না, কিন্তু তার ভিতরে 2টা গুণ আছে, ওই গুণটাকে আমি পছন্দ করি, তাহলে আপনার এই গুণ 2টারে আমি পিক করব না কেন? মানে আমি জানি না আমি আপনারে বুঝাইতে পারছি কিনা। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা বলছি। আপনি মামুন ভাই একটু সত্যি করে বলেন তো, মন থেকে, আপনি গত 16 বছরে হাসিনা বা আওয়ামী লীগ ভালো কাজ করছে এ ধরনের একটা উদাহরণ কি আপনি আমাকে দিতে পারবেন, যে আপনি সার্বিক অর্থে আপনি বলতে পারবেন এই কাজটা ভালো কাজ করছে? আমি একটা ভালো কাজের উদাহরণ জানতে চাই, আপনার কাছে কি আছে? দেখেন, মানুষ শয়তানও না, মানুষ ফেরেশতাও না, কিন্তু মানুষের ভালো দিকগুলো যদি প্রাধান্য পায় তখন তাকে আমরা ভালোই বলি, আর খারাপ দিকটা প্রাধান্য পায় তাকে আমি খারাপই বলি। এখন যদি সার্বিক অর্থে আপনি বলেছেন, এই 16 বছর 53 বছরে যারা যারা শাসক ছিল তাদের সার্বিক কোনো সাফল্য আমি দেখি না। কারণ গরিব আরো গরিব হয়েছে, ধনী আরো ধনী হয়েছে। আজকে আমাকে একটু 2 মিনিট 5 মিনিট কথা বলার সুযোগ দেন। আপনি অনেকগুলো কথা বলছেন দুইজনের, আমি প্রত্যেকটা 1 মিনিট করে আধা মিনিট শেষ করে দেবো। আপনি প্রথমে যেটা বলছেন হিপোক্রেসি, খুব দারুণ কথা বলছেন, মানে অর্থাৎ ভণ্ডামি। এই যে স্ববিরোধিতা, আপনি বলেছেন যে যারা এত অন্যায় করার পরে হজ করে এসে টুপি পরে ভালো হয়ে যায়। শওকত ভাই অনেক কথা বলছেন যে পশ্চিমা দেশে, যেটা নাকি আমি বলতে পারি যে এখানে ওরা মুসলমান না, তবে এখানে ইসলাম আছে। বার্নার্ড শ বলছিল ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন উইথ ওয়ার্স্ট ফলোয়ার্স। তো কাজেই আজকে আমাদের ভিতরে নেতৃত্বে যারা আছে, যেটা আপনি সব কথাই বললেন, দেখেন তো দেখি, হ্যাঁ জিয়া রহমানের ভালো আছে, খারাপও আছে, শেখ মুজিবের ভালো খারাপ আছে, কিন্তু চূড়ান্ত অর্থে যদি দেখেন, তাদের যে কোনো কারণেই তাদের ব্যর্থতার ফসল হিসাবে আজকে আমরা বই আসছি। আজকে খালেদা জিয়া 2বার ছিল, আজকে আপনার তারেক জিয়া আরেকবার আসার চেষ্টা করতেছে, এই যে পরিবর্তন তো হাসিনা আসছে। এই যে দিনের পর দিন আপনি গোরখোদক আব্বাসের কথা বললেন, যেটা ছিনতাইকারী ছিল, তার বাবা পুরি বিক্রি করা কোনো লজ্জার বিষয় না। কিন্তু এখন দেখেন এই সব লোকগুলো যখন নাকি আপনি সালাউদ্দিনের কথা বলেন, অনেকের কথা বলছেন,
এরাই এখন সামনে নির্বাচন হয়ে যাচ্ছে। আপনি কংগ্রেসের কথা বলছেন, তাহলে এই নির্বাচন ব্যবস্থা আমাদেরকে সংস্কার করতে হবে, আমূল পরিবর্তন করতে হবে, যেখানে সাধারণ জনগণ তাদের প্রতিনিধি যেন নির্বাচিত হতে পারে। কাজেই গরিবের ভোটে লুটেরা ধনী নির্বাচন ইস্যুটা বাদ দিতে হবে। কাজেই এটাই আজকে আমাদের যদি বলি যে আজকে যদি অন্যায় আমরা যেভাবে সহ্য করতেছি, এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। যে কথা আছে, ইনজাস্টিস টলারেটেড, ইনজাস্টিস কন্টিনিউস। তো আমাদের এখন মানুষের মাথায় ঢুকেই গেছে যে এটাই নিয়ম, এখন এখান থেকে বদলাইতে হবে। এখন যদি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি বিশেষ করে সবাই আপনারা যে আশা নিয়ে করছেন, দুজনের খুব কাছের থেকে আপনারা দেখেছেন, আমি উনাকে ওইভাবে দেখি নাই কাছের থেকে, কিন্তু যেভাবে কাছের অন্য লোককে শুনেছি, যেভাবে বুকে আশা বেঁধেছিলাম, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিসে সকলের লোকের কাছে যেভাবে সম্মানিত হচ্ছে, কালকে যখন নাকি ইউনূসকে আমরা যখন দেখবো ব্যর্থ হিসাবে উনি চলে যাচ্ছেন, আপনি তো 29টা এই ডিসেম্বর মাস ধরে দিচ্ছেন, গত কয়েকদিন আগে একটা বলছেন শোতে, তা না হলে আপনি দেশে চলে যান। আমার মনে হয় পৃথিবীতে কোথাও কোনো বাঙালি এবং উনার মুখোশটা যখন উন্মোচন হবে, যে কোনো কারণে ব্যর্থতা কিন্তু তাকেই নিতে হবে। চারপাশে কারা দরজায় দাঁড়াচ্ছে এটা বড় কথা না। কাজে সেই কারণে আমরা আজকে বলতে চাচ্ছি, একটা দেশে যখন নাকি আইনের শাসন না থাকে, ন্যায় বিচার না থাকে, সেই দেশ ধ্বংস হতে বাধ্য। আবার যদি দেখেন যে ওই যে আপনি বললেন যে পশ্চিমা দেশের যে কোনো ভালো দিকগুলো আছে, আমরা এতদিন এখানে থাকলাম, যেটা নাকি শওকত ভাই বললেন প্রবাসীদের একটা ভূমিকা আছে, কি চাইনিজ কি ইন্ডিয়ার, আর আমাদের কি আছে, আমরা এখানে ভালোগুলো নিতে পারলাম না। না পাওয়ার কি কারণ আছে, এই যে প্রবাসে যারা জাকব মিল্টন ভাই সহ আমরা সহ আমাদেরও কিন্তু একটা ভূমিকা থাকার কথা। আমরা এই প্রবাসী বাঙালিদেরকে বলতে পারি নাই যে তোমরা দাসত্বর মতো এসে তুমি টাকা পাঠাবো আরেক ভাইকে, আমি এই যে দাসতন্ত্র চলতেছে, কিন্তু আমাদের এখানে আপনাকে থামাচ্ছি না, আপনি কথাটা বলবেন, কিন্তু আপনি একটা কথা আপনাকে আমি ইন্টারজেক্ট করি। আমাদের সমস্যাটা কোথায় জানেন? ধরেন বিএনপি ক্ষমতায় আসলো বা ইউনূস স্যারই ক্ষমতায় থাকলো, তারপরে আপনাকে ডাকলো যে আব্দুল্লাহ আল মামুন আপনি আসেন, আপনি দেশে গেলেন, আপনি দেশে যে আপনাকে একটা ব্যাংকের চেয়ারম্যান করা হইলো, আপনি ওই ব্যাংকটারে খালি কইরা ফ্রান্সে চলে গেলেন। আমি আপনারে বলি, আপনি শুনলে আকাশ থেকে পড়বেন। হাসিনার একটা আমি বলছি না হাসিনার কোনো গুণ আছে কিনা, হাসিনার গুণ আমি আপনাকে এখন একটা বলি, গুণ ভালো দিক। হাসিনার গুণ হলো তার দলের ভিতরে যত চোর, ধর্ষক, খুনি, ভণ্ড যারাই আছে, সে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। তুই খুন করছিস, তোরে আমি বাঁচামো, তুই ধর্ষণ করছিস, তোরে আমি বাঁচামো, তুই পকেট মারছিস, তোরে আমি বাঁচামো। এটা হচ্ছে হাসিনার গুণ। দেশের পাশা বাইরা দিছিস, তোরে আমি বাঁচামো। এখন এটার উদাহরণ দেই। এইখানে একটা লোক আছিল আওয়ামী লীগের, আজকের কথা না, 90 দশকের কথা, একেবারে জাত কুত্তার বাচ্চা, যেটা নাম আছিল ফরাসত আলী। ওই আপনাদের ফারাক্কা খেলাইতো, ডক্টর শওকত আলীও চিনছে। এই কুত্তার বাচ্চারে হাসিনা নিয়ে বাংলাদেশে ব্যাংকের ডাইরেক্টর করছে। ফরাসত আলী কি করছে জানেন? ব্যাংক খাইছে, ব্যাংকের কাগজপত্র খাইছে, ব্যাংকের কলম খাইছে, ব্যাংকের টেবিল খাইছে, ব্যাংকের চেয়ার খাইছে, ওর মায়েরে খাইছে, ওর বাপেরে খাইছে, মুক্তিযোদ্ধা ফিরাইছে। মানে এটা গেল ফরাসত আলী। এরপরে তাকান নিজাম চৌধুরী, এই কুত্তার বাচ্চারা দেশে নিছে। এই কুত্তার বাচ্চা দেশে যাওয়ার পরে তারেও আবার একটা ব্যাংকের প্রধান বানাইছে। এই কুত্তার বাচ্চা কি করছে? পুরা ব্যাংক খাইছে, ব্যাংকের আশেপাশে যত সারা লাগাই না গাছ আছিল গাছ খাইছে, বাংলাদেশ ব্যাংকের লকার খাইছে, ওর মা বাবা 14 গোষ্ঠী ফকির নিয়ে কুত্তার বাচ্চারে পেট ভরাইছে, 25টা মহিলার পেট বাঁচাইছে। তারপরে খাওয়া যখন শেষ হয়েছে দৌড়ে আমেরিকা আসছে। এখন আমেরিকা আইসা আওয়ামী লীগের লোকজনরা যদি ফোন করে কয় নিজাম ভাই দেশে তো আপনারে চেয়ারম্যান বানাইছিল, তো মোকে একটু সহায়তা দেন, নিজাম চৌধুরী কি কয় জানেন? আমি এখন আর আওয়ামী লীগ করি না,
এই নিজাম চৌধুরী কিন্তু আবার এই শকত ভাই চিনি, নিজাম চৌধুরী, সাখাওয়াত চৌধুরী। তারপরে আবার হাসিনা আদর করে লইয়া গেছে আব্দুস সোবাহান গোলাপ। 92 সালে এই রিক্সাওয়ালা আমারে বাসার থেকে ট্যাক্সিতে লইয়া মেডিসিন অ্যাভিনিউতে নামাইয়া দিছিল। এই রিক্সাওয়ালা হাসিনার দৃষ্টি আকর্ষণ করার জন্য 479 টাকায় একটা ডক্টরেট কিনছে। কিনা হ্যাঁ মনে করছে ডক্টর শওকত আলী ডক্টরেট লাগাইয়া লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর হইছে, আমি 480 টাকা দিয়া একটা ডক্টরেট কিনি। আমি লাগাই না ভাই, আই আর্ন ইট। ওকে ঠিক আছে, হেরেও দেশে নিছে। হাসিনা তারে যাইয়া কইছে তোমারে আমি আমার অফিসের মধ্যে বসাবো। আব্দুস সোবহান গোলাপ কি করছে? আব্দুস সোবহান গোলাপ হাসিনার অফিসের মধ্যে বসাইছে না, ওহিনে কুত্তা ঢুকাইছে, তেলাপোকা ঢুকাইছে, বেশ্যা ঢুকাইছে, খানকি ঢুকাইছে, চোর ঢুকাইছে, ধর্ষক ঢুকাইছে। যখন গণভবনটা পুরাপুরি ক্যান্সার হইছে তখন হাসিনা কয় ও আমার চাকর, ও 400 কোটি টাকা বানায়, আমি 13 পাইলাম না। এখন আপনি যে কন যে বিদেশে থাকলে আমরাও তো স্টেক হোল্ডার আন্দোলন করছি, আর আমাগো ডাকার পরে যদি আমাগো চরিত্র এইটা হয়, আপনি আমার একটু বলেন তো, আমারে বলেন। এখন ওই হাসিনা চলে যাওয়ার পরে অনলাইন অ্যাক্টিভিস্টরা খালি ভিডিও বানায়, পিনাকি রে মন্ত্রী বানাও, কনক রে মন্ত্রী বানাও, ইলিয়াস রে মন্ত্রী বানাও, শাহেদ আলম রে মন্ত্রী বানাও, মনির হায়দারের মন্ত্রী বানাও, সাইফুর সাগরের মন্ত্রী বানাও। ও ভাই মানে হ্যাগরে মন্ত্রী বানাইলে আর মানুষের লেখাপড়া করার দরকারটা কি? তাইলে তো ওই যে এরশাদের আমলে ঢাকায় বেশ্যাগিরি করতো বেলি চৌধুরী, হ্যারে ধরেও একটা মন্ত্রী বানাই দেওয়া উচিত। এখন আমি যে নামগুলা কইলাম, আমি 2 দিন আগে একটু চুলকাইয়া পাশা চুলকাইয়া দেখি সব ওস্তাদের ডিজিএফআই এর পয়সা নেয়। ডিজিএফআই তাদেরকে খুব ভালোভাবে লালন পালন করে, এটা দিয়ে বাংলা এডিশন করে, ফ্রান্সে প্যারিসে বৈশা $1 মিলিয়ন কামায়। ভাই এখন আপনি কাগু টাকার কথা কন, বাংলাদেশের বিশাল অ্যাক্টিভিস্ট তো তারা, বাংলাদেশের সব পরিবর্তন তো তারা করছে। এখন আমি আর আপনি আর ডক্টর শওকত আলী আমাদের একটা জায়গায় অযোগ্যতা আছে, এইটা কি জানেন? ডিজিএফআই চ্যানেলটা ধরতে পারি না। ডক্টর শওকত কয় আমরা উপদেশ দিব, ওরা আমি বলছি ভাই আপনার উপদেশ খায় না, আপনার কাছে ডিজিএফআই উপদেশ চাইছে? কয় না, তা তো চায় নাই, তাহলে দেন কে? ওকে ভাই, এখন আমি আপনারে যা বলছি এগুলো র মানে কথাবার্তা, একেবারে কাঁচা কথাবার্তা। ভাই ভাই আমি আপনার কাছে আসতেছি, 1 মিনিট নেব শুধু। দেন বলেন। আমি বলছি এই কথা আজ থেকে বেশ কিছুদিন আগে হাকিম জাফরি, আমাদের প্রিয় ব্যক্তি, আপনার প্রিয়, আমাদের যুক্তরাষ্ট্র কংগ্রেসের বিরোধী দলের নেতা। ফকত ভাই এক সেকেন্ড, ইটালি বাংলাদেশ ট্রেড প্রমোশন সেন্টার, আচ্ছা এই নামে একটা আইডি করছে। সে বলছে এত সাহস অভদ্র মিল্টন, আপনি কি আপনার মায়ের পায়খানা যেখান থেকে বের হয় ওখান থেকে জন্মাইছেন? আপনার একটা নামও নাই, আপনি আপনার নামটা লুকানোর জন্য নাম দিছেন আইবিপি টিপিএস, এতে কি হয়? ভারতীয় বেশ্যা। এরপরে আইছেন এখানে কমেন্টস করতে, আপনার মতো কুত্তার বাচ্চাদের এখানে ইনভাইট করে কে রে ভাই? আচ্ছা আমি যে কথাটা বলছিলাম, তো হাকিম জাফরি তখন ইলেকশনে সে পাসও করিনি, তো এখানে আমি নামটাই বলে দিই, দৈনিক আমাদের সাপ্তাহিক বাংলা পত্রিকায় ওকে ডেকে নিয়ে আসা হয়েছে, কেউ চিনত না। তো ও প্রধান অতিথি, আমি বিশেষ অতিথি, পাশাপাশি বসে আসছি। তো ওর বক্তৃতা হলো, আমি বক্তৃতা দেওয়ার পরে আমাকে বলছে এই ডক্টর, আপনি তো জানেন এরা এইভাবেই কথা বলে, এই ডক্টর, এই ডক, তুমি পলিটিক্স এসো না কেন, তুমি তো ভালোই বক্তৃতা দিলে।
আমার বললো, তা আমি বলছি যে দেখো আমার এটা পছন্দ হয় না, আমি শিক্ষকতা করি, আমার কাছে এটাই ভালো। তো ও আমার একটা কথা বলেছে, কথাটা খুবই প্রণিধানযোগ্য। উনি বলছেন, ডক তুমি যদি পলিটিক্সে না এসো তুমি রিটায়ার্ড হবে না, তোমার একটা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট হবে না, তোমার একটা রিটায়ারমেন্ট বেনিফিট হবে না। এটা কে করবে জানো? ওই হাই স্কুল গ্রাজুয়েশন যে তোমার ক্লাসে আসার মতো ক্ষমতা তার এখনো হয়নি, সেই তোমার ভাগ্য নির্ধারণ করবে। আমরা যদি পলিটিক্সে সমস্ত ভালো লোকগুলো যদি মনে করি যে আমাদের মান সম্মান বা আমরা উপদেশ দেব না বা আমাদের মান সম্মান বা ইজ্জতের প্রশ্ন আসে, আমরা সরে যাব দূরে, তাহলে কিন্তু পলিটিক্সে এই যে কাক বিড়াল শকুন যারা, এরাই কিন্তু, তারা তো চাচ্ছে সেটা, তারাই এটা করছে এবং করবে। কিন্তু ওকে স্বাগত ভাই, আমি একটু জাস্টিফাই করতে চাইতেছি। মামুন ভাই, আপনি সময় নিয়ে আপনি কিছু বলতে চাইছিলেন, সরি আমি আপনাকে ডিস্ট্রাক্ট করতে চাই না, কিন্তু এই কথাগুলো ওই যে আমেরিকা থেকে দৈরা লোকজনরা ওইখানে নিছে, এখন নিউ ইয়র্কের হিরো আলম আছে আর প্যারিসের এশা শিকদার আছে। প্যারিসের এশা শিকদার আবার কেন কই এটা কি জানেন? এশা শিকদারও 200-300 মানুষকে জবাই করছে, আর প্যারিসে যে আপনার ওই পিনাকি ভট্টাচার্য আছে সে 279 জন ছোট বাচ্চারে ভুয়া ঔষধ দিয়ে মাইরা ফেলাইছিল। তাহলে এশা শিকদার আর ওই উনি ওই যেই কয়টা মৃত লাশ প্রডিউস করছে তাদের ওইখানে একটা মিল আছে। ওকে, এবার বলেন আপনি ভাই। আচ্ছা, এখন আজকে এই যে কথাগুলো আপনি বলছেন যে বাংলাদেশে সৎ লোক যাতে নেতৃত্বে না আসতে পারে, ভালো শিক্ষক যেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা না করতে পারে, যারা সারা জীবন একটি আদর্শ নিয়ে রাজনীতি চর্চা করছে তারা যেন কোনো দলের থেকে নমিনেশন না পায় এবং তাদেরকে যেন সব জায়গায় নিগৃহীত করা হয়। হ্যাঁ, একটা মূর্খ অযোগ্য অসৎ লোকরে প্রধান অতিথি করে আপনাকে বিশেষ অতিথি করবে যাতে আপনাকে ছোট করা যায়। এই কালচার থেকে যদি না বের হয়ে আসতে পারে, এই যে আপনি যে বললেন যে আমেরিকার যে কালচার আপনার কাউন্সিলের যে আলোচনা হলো সেখানে আমাদের তথ্যমন্ত্রী নির্লজ্জ ভাবে বলছে, এটা কয়টা পত্রিকা ছাপছে। আমি তো এই মুহূর্তে শোনার পরে বলছি, আমি যদি থাকতাম এখন তার জায়গায় অন দ্য স্পট তাকে বলতে রিজাইন এবং তার বিরুদ্ধে কোনো দুর্নীতি আছে কিনা ব্যবস্থা করা হোক। এই সৎ সাহস মামুন ভাই আপনাকে আমি বলি, আমার বড় ভাই শওকত হয়তো তার উদারতার জন্য নতুবা দূরদৃষ্টির জন্য আমার প্রশ্নটা মনে রাখছে, কিন্তু এটা নিয়ে আর কেউ কোনো জায়গায় আলোচনাও করে নাই। আপনি কি জানেন? আমি প্রথম শুনলাম। আপনি কি জানেন আমি ওখানে কি লজ্জা আপনি কি জানেন আমি মাহফুজরে কি বলছিলাম? আমি বলছিলাম তুমি তো বেটা তথ্যমন্ত্রী, আমরা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা তারা বাংলাদেশের পক্ষে কথা বলি, ভারতের সুপ্রিম কোর্ট অর্ডার দিছে আমাদের চ্যানেলগুলো ভারতে বন্ধ করা হয়েছে, তাইলে তুমি বেটা তথ্য মন্ত্রণালয়তে বৈশা ভারতীয় এই চ্যানেলগুলা বন্ধ করো না কেন? এখন আপনি শুনলে কিন্তু আরেকটা কথা আমি বলছি, আপনি শুনলে কিন্তু আকাশ থেকে পড়বেন, আকাশ থেকে পড়বেন। এই শওকত আলী শুনতেছে, আমি পিনাকির প্রশংসা করছি, কনকের প্রশংসা করছি, ইলিয়াসেরও প্রশংসা করছি। শওকত ভাই করি নাই, তাদের নাম বলি নাই, বলেছেন। আমি পিনাকি আপনার অনুষ্ঠানে বক্তব্য দিয়েছে প্যারিস থেকে। আচ্ছা, কেন প্রশংসা করছি জানেন? আমি বলি মামুন ভাই আপনার যদি একটা ভালো দিক থাকে আমি কেন প্রশংসা করব না? আমার পছন্দের সাথে আপনার একটা যোগ্যতা তার সম্পর্ক কি? আমি প্রশংসা করছি, কিন্তু মাহফুজ কি উত্তর দিছে জানেন? এই ভুকচুদ আমার এই প্রশ্নটাকে অ্যাবজর্ব করতে না পাইরা কুত্তার বাচ্চা কি কয় জানেন? আমি কেউরে বন্ধ করার পক্ষে না, ভারতীয় বেশ্যারা আমাদের জন্য খুব ভালো, এই মাহফুজ বলছে। এখন এটার জবাব আপনি কি বলবেন? আমার এই কথাটা একটু বলেন, আমি এর কি বলবো? কি উচিত ছিল? তাদের বিচার করা হবে, তাদের বিচার করা হবে, নিশ্চয় বিচার। আমরা অবশ্যই ক্ষমতায় যাব, অবশ্যই বিপ্লব শেষ হয় নাই, এই সব লোকগুলো পালাবে, আমি বলে দিচ্ছি এরা পালাবে। মামুন ভাই এরা রয়ের লোক, এরা রয়ের লোক, এরা রয়ের দালাল। সে হচ্ছে জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড। তার কাছে আপনি আশা করছেন,
ভবিষ্যতে এই লোক যদি ভালো রাজনীতিতে যোগদানও করে, হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম হিম? তার যে চিন্তা, এই চিন্তা থেকে আমি খুব অবাক হয়েছি। শওকত ভাই, ওই দিন আমার কি করা উচিত ছিল জানেন? আমার উচিত ছিল পায়ের থেকে জুতা খুললা ওর মুখের মধ্যে মাইরা দেওয়া। মারি না কেন জানেন ভাই? এমনি আমি হইছি জুমার নামাজের দিনে মসজিদের বাক্স ভাঙ্গা পয়সা চুরি করি, এরপরে আবার বদনাম আছে জেকব মিল্টন গালি দেয়। এখন আমি যদি আবার মাহফুজ রহিনে জুতা মারি তো বুঝেন তো, কিন্তু এটা মারা উচিত ছিল না। ও যে উত্তর দিছে শওকত ভাই, না না, এটা কোন দেশপ্রেমিক মানুষ, বিশেষ করে তথ্যমন্ত্রী ভাই এখানে একটা কথা আছে, এ হচ্ছে তথ্যমন্ত্রী, তার কাছে কোনো তথ্য নাই যে সে কনসাল জেনারেল ওখানে গেলি তারে জুতো পিটা করার জন্য বিশাল বাহিনী রয়েছে। আপনি শোনেন মিল্টন ভাই, আপনি যে বলেন যে ইলেকশনের কথা এটা আমি বিশ্বাস করি না যে, শোনেন, একটা ইলেকশনের মাধ্যমে কিন্তু মামুন ভাই জানবে, এলএফওর মাধ্যমে ইয়া খান যে ইলেকশন দিল, এটা কিন্তু পাকিস্তান ভেঙেছে। আমি দেখছি এই ইলেকশনকে কেন্দ্র করে নিয়ে দেশে এমন গ্যাঞ্জাম হতে যাচ্ছে। দেখেন, যে মুহূর্তে আমি ডিসকাশন করছি, আপনি কি জানেন নয়াদিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে আওয়ামী লীগের সভানেত্রী হাসিনার মানে অর্গানাইজিং ক্যাপাসিটি, আপনি বলেছেন যে হাসিনার কোনো গুণ আছে, কিন্তু তার অত্যন্ত মহৎ গুণ আছে একটা, কি জানেন? তার দলকে অর্গানাইজ করে একটা দেশকে 16 বছর কোন রকম উস বিশ টুস ছাড়া এককভাবে করে গেছে, এবং আমরা কেউ বাধা দিতে পারিনি। না সাংবাদিক, না অসাংবাদিক, না মিলিটারি, না পুলিশ, না জনগণ, কিচ্ছু করেনি। আপনি ক্রেডিট দেবেন না তার? এখন বিরোধিতা করছে, দেখেন, 1 বছর হয়নি। আজকে আন্তর্জাতিক একটা কনফারেন্স সেমিনার করছে, সেখানে নির্ধারণ হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন কি হবে, বাংলাদেশের অর্থনীতি কি দাঁড়াবে। কেন ইমাজিন? কেউ কিচ্ছু করছেন না, আপনার সংস্কারের পক্ষে হোক, যাই হোক, আন্তর্জাতিক কোথাও কোনো আলোচনা নাই। আমি আপনার কাছে, আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, এখন আমি আপনার কাছে এটা একটা ফলো আপ আছে, আমি 1 সেকেন্ড আমার একটু সময় দেন। মামুন ভাই, আপনি আপনার কথাটা শেষ করেন, আমি শওকত ভাইয়ের কাছে আপনার পরে যাব। আচ্ছা, ধন্যবাদ, কারণ আমি অনেকক্ষণ যাবত কথা বলি নাই। এখন এই যে পররাষ্ট্র উপদেষ্টা, এই লোকটারেও আজকে আমাদের চিহ্নে রাখতে হবে, এর অবশ্যই বিচার করতে হবে। পাকিস্তানের সাথে যখন নাকি আমাদের একটা রিকনসিলিয়েশন হচ্ছে, পৃথিবীর সব দেশে রিকনসিলিয়েশন হয়, হ্যাঁ, পাকিস্তানের মুক্তিযুদ্ধ যেমন আমরা করেছিলাম, এটা যেমন সত্য কথা, আজকে ভারতের আগ্রাসন রোখার জন্য শত্রু আমার বন্ধু, এটা যেমন সত্য কথা, আর চিরস্থায়ী কোনো শত্রু কেউ থাকেও না। সেইখানে এই পররাষ্ট্র উপদেষ্টা কি বিহেভটা করছে তার সাথে আপনি লক্ষ্য করেন। যেখানে চীনের যে আপনার যে একজন বড় পররাষ্ট্রমন্ত্রী যখন এই পাকিস্তানে গেছে, সেটা বাদ দিয়ে এই এজেন্ডার নীতি আসছে, তাকে কিভাবে অবহেলা করছে, তাকেও এখনো বহাল তবিতে রাখা হয়েছে। তাহলে অযোগ্য লোক তাদেরকে রাখা হয় বিরোধী দলের নামে, ওই একই কেন্দ্র থেকে সরকারি দল বিরোধী দল সবই দিল্লি কেন্দ্রিক। কাজে আজকে হাসিনা যে কথাগুলো বলছে, এখনো বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকি করে আমরা তো প্রকাশ্য যুদ্ধের মধ্যে আছি। পৃথিবীর কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকেন। বারবার বলছি, যদি বাংলাদেশ রক্ষা করতে চান, অন্তপক্ষে একটা নির্দিষ্ট সময় 10 বছরের জন্য মিনিমাম সমস্ত কূটনৈতিক, রাজনৈতিক সমস্ত সম্পর্ক বন্ধ করে দিবেন। এই যে মিরসাই যেটা নাকি বাংলাদেশের বাংলা চিকেন নেক বলা হয়, 90 একর জমি দিছে, এইটা কয়েকদিন যাবত আলোচনা হচ্ছে, তারপর কোনো ব্যবস্থা না হচ্ছে না, তাহলে দেশ চালাচ্ছে কে? এখন আমাদের শপথ নেওয়া উচিত যে ইউরোপ আমেরিকার যে কোনো দালাল, তাকে জুতা পিটা করতে হবে, তাকে সমাজচ্যুত করতে হবে। কোন বিয়েতে যাওয়ার আগে, কোন গেটে যাওয়ার আগে জানতে হবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এই দালালরা যারা নির্বাচনের নামে আবার ভারতের কাছে দেশকে নিয়ে যাচ্ছে, তারা থাকলে যাবো না। এইটা যদি না করতে পারি, তাহলে দেশ বাঁচবে না। আমাদের উচিত এই ইউরোপ আমেরিকায় ওদেরকে কাউন্টার, ওদেরকে হ্যাবক তৈরি করতে, ওদের যেন ঘরের ঠিক বের হতে না পারে। এখানে আইন আছে, আইনের শাসন আছে, আমরা কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো? বলবো এরা সব মাফিয়া, এদের ব্যবস্থা হোক। আমরা উল্টা করে দেবো। আমেরিকা এখন অনেক কংগ্রেসম্যান আছে, আমেরিকা এখনো অনেক লোক আছে যারা নাকি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা মিছিল আছে। আর আমরা দেশটি কিছু বলবো না। আমাদের দেশ তো কাশ্মীর ইচ এন্ড এভরি নারীদেরকে ধর্ষণ করে, সুন্দরী নারীদেরকে। আজকে আমাদের দেশ নতুন প্লেলিস্টে নতুন কাশ্মীরে যাচ্ছে, আর আমরা প্রবাসীরা বসে রয়েছি। আপনি যাদের কথা বললেন তাদেরকে জুতা পিটা করা উচিত। আজকে আমি আপনার ভাষায় বললাম, আজকে বলা উচিত যে তাদের সাথে যারা কথা বলবে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব, তাদের ঘৃণা জানাবো, এবং
সবচেয়ে বড় উচিত হলো যে দেশপ্রেম হলো দেশের মানুষকে ভালোবাসা, অধিকাংশ মানুষের ভালোবাসা। আজকে কেন সাধারণ এইবার দেখেন একটা বিচার হইলো না। আমি তো বলবো যে এই 2000 লোক মারা গেছে, এই 2000 লোক যেন শপথ নেয় উপর থেকে 2000 লোকের মাথা কেটে ফেলতে হবে। জাল ওয়াকার যেন জীবিত বাংলাদেশে থাকতে না পারে, পালায় যেতে না পারে, এই সৎসাহস আমার আছে। শ্বেত সন্ত্রাসের বিরুদ্ধে লাল সন্ত্রাস ছড়া দিতে হবে। আমি 2 সেকেন্ড বলতেছি, আপনি শোনেন জালিয়ানবাগ হত্যাকাণ্ডের পরে ওই যে আপনার যে কি নাম জানি তাকে লন্ডনে নিয়ে গেছিল এক ইন্ডিয়া গিয়ে ওখানে তার বাসা থেকে নিয়ে তাকে হত্যা করে প্রতিশোধ নিয়েছে, সিনেমা হয়েছে। তো কাজেই সেগুলো আমরা যদি ভুলে না যাই, আমাদের অবশ্যই তাদেরকে ভয়ের মধ্যে রাখতে হবে যে ইফ উই হ্যাভ টু লিভ উই আর নট গোইং টু লিভ। আর জীবন একটাই, প্রতিশোধেই প্রতিরোধ হতে হবে, প্রতিরোধ। এরা আমাদের বিষ খাওয়ায় মারতেছে, এদের আমাদের কত রকম ভাবে করতেছে। এখনো ভারতের এই কয়েকদিন আগে দেখলাম সীতাকার্সে ভারতের একটা নতুন হসপিটাল হয়েছে, হ্যাঁ, এখনো ভারতের থেকে চাল আনতেছে। কিসের? আমার চাল লাগবে না, দরকার আমরা ডবল চাল দিয়ে বিদেশ থেকে নিবো, দরকার এক বেলা না খেয়ে থাকবো, প্রয়োজনে আমরা ওই ভুট্টোর মতো বলছে, আমি এই মিটিং এ ছিলাম, ভুট্টো বলছিল যে প্রয়োজন হলে তোমাদের ঘাস খেতে হবে যদি অ্যাটম বোমা বানাইতে হয়, হ্যাঁ বানাবো, হলে না খেয়ে থাকতে হবে। তারপর বলছে তাহলে আমরা অ্যাটম বোমা, আমাদের আজকে সেই শপথ নিতে হবে। তাহলে আমাদের আগামীদের যে কৃষক শ্রমিকরা বারবার জীবন দিছে তাদেরকে বলতে হবে আমরা অবশ্যই বিপ্লব করব, ভূমিহীনদের মাঝে ভূমি ডিস্ট্রিবিউট করব, আমাদের সমস্ত ব্যাংক বিমা জাতীয়করণ করে ফেলাবো, স্বাস্থ্য জাতীয়করণ হবে, তোমাদের কোনো বেকার থাকবে না, 1 কোটি আমরা প্যারালাল আর্মি করবো। তো এই শপথ দিয়ে আমরা বলতে চাচ্ছি। ধন্যবাদ। ওকে, না আপনার কাছে আমি একটু জিজ্ঞাসা করি, আজকের আমি আর শওকত ভাই আর আপনি আমরা এই 55 মিনিট আমার ইন্ট্রোডাকশনের উপরেই আমরা কথা বললাম। এবার কাজের কথায় আসি। এই ওয়াকারের পক্ষে অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ডিজিএফআই পেইড এজেন্টদের যে অ্যাক্টিভিটি, আলটিমেটলি তাদের টার্গেটটা কি? ওয়াকারকে গ্লোরিফাই করা নাকি আওয়ামী লীগ এবং হাসিনাকে আবার গ্লোরিফাই করা? আসলে তাদের টার্গেটটা কি? একটু সংক্ষিপ্ত আকারে যদি করেন, আমি আলোচনাটা শেষ করতে চাই। তাদের একটাই উদ্দেশ্য হলো যে নয়া বোতলে পুরোনো মতো করে তারা হাসিনাকে আবার নির্বাচনের মাধ্যমে নিয়ে আসবে, কোনো বিচার হতে দেবে না, মানুষকে ভুলাই দিচ্ছে। আজকে দেখেন ক্যান্টনমেন্টে বসে এই আর্মিরা তৈরি হচ্ছে। আজকে আপনি দেখেন আজকে বসুন্ধরা যতগুলো ফ্ল্যাট খালি ছিল, কয়েকদিন আগে একজন বলেছে সে ফ্ল্যাট ভরতেছে, তারপরে ওয়াকার দৌড়াদৌড়ি করছে। আরে ওয়াকারের উচিত যে ইমিডিয়েটলি আইনের কাছে সারেন্ডার করা। প্রধান বিচারপতি শুনেছি উনি নাকি তাকে কোনো পাত্তা দেয় নাই, তাকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, ঠিক আছে। আজকে ইন্ডিয়ার ষড়যন্ত্র, এগুলো সব ইন্ডিয়ার ষড়যন্ত্র। ওকে ভাই, আপনি এইমাত্র একটা কথা বলছেন, এখন আপনার কথাটা নিয়ে আমি শওকত ভাইয়ের কাছে যাব। শওকত ভাই, মামুন ভাই এইমাত্র বলছে বসুন্ধরার দামি ফ্ল্যাট গুলো এখন আর খালি নাই। আপনি কি শুনছেন? ইলিয়াস হোসেনের ভাই আগে টঙ্গী ডাইভারশন রোডের রেল স্টেশনের পাশে থাকতো, এখন সে বসুন্ধরায় মুভ করছে 4800 স্কোয়ার ফিটের একটা বাংলোয়। একেবারে সঠিক তথ্য, কোনো ভেজাল নাই, একেবারে ঠিকানা সহ আমি প্রকাশ করে দিতে পারবো। ইলিয়াস হোসেনের ভাই বসুন্ধরার অভিজাত এলাকায় টঙ্গী ডাইভারশন রোডের বস্তির থেকে উঠা 4800 স্কোয়ার ফিটের এখানে চলে আসছে। তো এখন আমি এই কথাটা কেন বলছি জানেন? ডিজিএফআই এর অ্যাক্টিভিজম করলে কিন্তু লাভ আছে রে ভাই। আমি আর আপনি এখানে আমরা যত চিল্লাচিল্লি করি, আপনারে আমারে আর মামুন ভাইরে বলবে আমরা বুইরা খাটাস, কিন্তু ইলিয়াস হোসেনের হইলে একটা পারিবারিক ভাবে এটা হবে। আচ্ছা, এটা গেল একটা দিক। এবার আপনার কাছে অন্য প্রশ্ন আমি করতে চাইতেছি। প্রশ্নটা হইতেছে, হাসিনা এত বড় একটা সম্মেলন করছে যে বাংলাদেশের নির্বাচন নিয়া, বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়া, কি হবে, কোথায় হবে। আচ্ছা, 1 বছরের ভিতরে হাসিনা এটা কইরা ফেলাইছে। বিএনপির বড় পুত্র তারেক রহমান গত 17 বছরে উনি লন্ডনে বৈশা, আপনি আমারে বলেন তো, একটা আন্তর্জাতিক সেমিনার উনি করতে পারছে বা আন্তর্জাতিক সেমিনারে উনি পার্টিসিপেট করছে, অথবা রিকগনাইজেবল একজন অফিসিয়ালদের সাথে বসছে, কোনো একজন আইনজ্ঞের সাথে বসছে, জাতিসংঘের সাথে বসছে, ইউরোপিয়ান ইউনিয়নের কারো সাথে বসছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কারো সাথে বসছে, এমনকি কারো সাথে বসার কোন একটা উদাহরণ আপনি কি আমাকে দিতে পারেন শওকত ভাই? এখানে আমি প্রশ্নের একটু জবাব দেব, তার আগে একটা কথা বলি। মামুন ভাই অনেক একটা সিরিয়াস কথা বলেছেন,
তৌহিদ হোসেন সম্পর্কে। দেশে সরকার ক্ষমতায় আসছে গত বছর আগস্টে খবরে, সেপ্টেম্বরে আসছে স্যার অধিবেশনে, জাতিসংঘ অধিবেশনে। এখানে আমি অনেকগুলো প্রশ্ন তুলেছি, যেহেতু লামিয়া আপা আমার খুব জানাশোনা মানুষ। আমি বলেছি যে স্যারকে কিভাবে এসএসএফ নিয়ে আসলেন, যে এসএসএফ গতবার ঠিক এই গ্রুপটাই হাসিনাকে নিয়ে আসছিল, 1 নম্বর। 2 নম্বর, যে আপনার স্থায়ী প্রতিনিধি একদম পিওর বাকশালে হারামি, সে ক্ষমতা থাকা অবস্থায় আপনি নিয়ে আসছেন। কনসাল জেনারেলও আমি, বাকশালী, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, তো সেই হিসেবে সে আমাকে খুব শ্রদ্ধা করতো, আমি তাকে স্নেহ করতাম। আচ্ছা, এই প্রশ্নটা সামহাও আমার তৌহিদ ভাইয়ের সাথে, পররাষ্ট্র উপদেষ্টা, তার সাথে একটা ছোট মত বিনিময় হয়েছিল, আমরা গোটা 8-10। তো তাকে এই প্রশ্ন একজন, আমি করিনি, অন্য আরেকজন করছে, বলছে যে আপনি এখানকার বা সারা দুনিয়াতে যে হাসিনা যাদেরকে রেখে গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অ্যাম্বাসেডর, কনসাল, সবাইকে আপনি রেখে দিলেন, আপনি এগুলো না সরিয়ে কিভাবে আপনি তাদের পররাষ্ট্র আপনি উপদেষ্টা হয়েছেন? উনি জবাবে দিলেন, দেখেন মাহবুব সাহেব তো একটা জবাব দিয়েছেন, আপনি তো তার জবাব দিলেন। উনি বললেন যে দেখেন, আমি নিজের চাকরিরত অবস্থায় 3 বার এরকম গভর্নমেন্ট পরিবর্তনের শিকার হয়েছি। তো যখনই গভর্নমেন্ট পরিবর্তন হয়, আমি কিন্তু তার কোট করছি, যখনই গভর্নমেন্ট পরিবর্তন হয়, যারা চাকরিরত থাকে, তাদের এই অবস্থার শিকার তারা হয়। ফলে আমি এটা নাথিং নিউ, আমি অনেক উদাহরণও দিয়েছেন, অনেক উদাহরণও দিলেন সাথে সাথে। আমি খুব শক। তৌহিদ হোসেন সাহেবের সাথে আমি টকশো করেছি, হ্যাঁ, উনি অনেক কথাবার্তা একটু বলতেন এক সময় হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায়। আমি অবাক হয়েছি তার অ্যান্সার শুনে। উনি বললেন, এই যে কথাটা, উনি একবার চিন্তা করলেন না যে উনি 1 মাস আগে একটা জুলাই বিপ্লব হয়েছে, অগস্টের ক্ষমতাচ্যুত হয়ে উনি বিপ্লবী সরকারের একজন পররাষ্ট্রমন্ত্রী, স্পোকসম্যান, দি হাইস্ট ডিপ্লোম্যাট অফ দি স্টেট। উনি এটা চিন্তা না করে উনি বললেন, অন্যান্য বার যেভাবে ক্ষমতায় পরিবর্তন হলে সেখানে এই প্রশ্ন ওঠে। উনি একবার চিন্তা করলেন না যে আমাদের যে স্ট্রাকচারাল পরিবর্তনের কথা হওয়ার কথা এই জুলাই বিপ্লবের মাধ্যমে 1 মাসের ভিতরে উনি ভুলে গেছেন। স্বাগত ভাই, এবার আসেন একটা উদাহরণ দিই। আপনি স্বাগত ভাই একটু থামেন। ভাই তৌহিদ হোসেন রে, who has appointed Tauhid Hossain as the foreign advisor? আপনার টেকনিক্যালি স্যারকে দিতে হবে না, আপনি যাই বলেন। ভাই ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে 6 তারিখে। আপনার ইউনূস স্যার তখন দেশেও যায় নাই, এবং এই হয়েছে ওই তৌহিদ হোসেন যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সম্পর্কে আমরা ধোঁয়া তুলছি যে ওইখানে এদেরকে আওয়ামী স্বৈরাচারকে বাংলাদেশ থেকে হটাতে হবে, মোহাম্মদ করিম খানের আদালত পর্যন্ত দৌড়াইয়া শুরু করছিলাম। এই তৌহিদ হোসেন হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য হেগে দৌড়াইছে, কেপটাউনে দৌড়াইছে, জেনেভায় দৌড়াইছে এই তৌহিদ হোসেন। এবং এই তৌহিদ হোসেন যাতে পুরো বিশ্বে ওয়াকারকে একটু গ্লোরিফাই করতে পারে, ওই যে আওয়ামী লীগ, বিএনপি, যুবলীগ এই ধরনের একটা সাংবাদিক আছিল, হোয়াইট হাউসে যাইতো, স্টেট ডিপার্টমেন্টে যাইতো, যাইয়া বাংলা পত্রিকা দেখা প্রশ্ন করতো, কি জানি মুশফিক ফজল বাল আনসারি না জানি কি, এই মুশফিক ফজল বাল আনসারি রে আমেরিকায় রাষ্ট্রদূত করার জন্য ওয়াকারের এই মুশফিক ফজল বাল আনসারি কইছে, আমারে খালি আমেরিকা একটু অ্যাম্বাসেডর বানায়া দেন, আমেরিকার সাপোর্ট আপনার জন্য আইনা দিব। এই মুশফিক ফজল বাল আনসারি ডিজিএফআই এর পেইড এজেন্ট। আপনারা যেমন কন্যা এই মনির হায়দার কেমনে ওখানে গেল, এই মনির হায়দার ওই মুশফিক ফজল বাল আনসারির মতো ডিজিএফআই এর পয়সা খাইছে, শাহেদ আলম ওই বাল খাইছে। এখন শাহেদ আলমের দুঃখ, মনির হায়দার গেছে, মুশফিক ফজল বাল আনসারি গেছে, মোর কি হইলে?
তো এখন আপনি ডানে ভাই এই তৌহিদ হোসেনের কথা কইয়া সংবাদ সম্মেলনে বা প্রেস কনফারেন্সে অথবা টিভি শোতে আমনের লগে কথা কইছে, ওটা তো ছিল তার বন্যামি শিখানা কথা, একেবারে ঠান্ডা মাথার কথা। আমি যখন ওয়াশিংটনে হাসিনা পালানোর পরে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ এম্বাসিতে গেছি, ইমরান রাষ্ট্রদূত আমি কাউস আমারে দেখা পলাইছিল, ওইনে বৈশাখ কি বাল ছিটতেছিল আমি জানি না, কিন্তু ইমরান আমার আই টেকিং অর্ডার ফ্রম ওয়াকার সাহেব। আমি সে ওয়াকার কেডা? ওই যে সেনা প্রধান। আমি এটা তো ইন্ডিয়ান দালাল, ওই কুত্তার রাস্তার কাছ থেকে আপনি অর্ডার নেন না? এখন আমি শুনেছি তৌহিদ স্যার আসবে। বুঝেন তো তৌহিদ স্যার কার প্রোডাক্ট? যেমন আমি আর আপনি এইখান থেকে যদি বলি ডক্টর শওকত আলীরে পররাষ্ট্র উপদেষ্টা বানানো হোক, ওটা তো হবে না। হ্যাঁ গো, সোট দরকার, তাদের ধর্ষক দরকার, তাদের ডাকাত দরকার, তাদের ভারতীয় দালাল দরকার, ওখানে ডক্টর শওকতের দরকার নাই। এবার বলেন শওকত সাহেব, আপনি কি বলতেছিলেন? না না, এটা কারেক্ট, কিন্তু আমি একটা কথা বলি, আমি বেশি হতাশ না। আমি অনেক সময় বলি যে গণতন্ত্রের একটা প্রসব বেদনা আছে। আমরা মনে হয় একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ফাইনাল পর্যায়ে, গিভেন দি জিওপলিটিক্স অ্যান্ড অল দোজ থিং, আমরা মনে হয় একটা ফাইনাল পর্যায়ে যাওয়ার আগে ঘাত সংঘাত প্রতিঘাত, শিক্ষিত অশিক্ষিত, হ্যাভ হ্যাভ নটস, গরিব শ্রমিক মেহনতি মানুষের সাথে আমাদের একটা লড়াইয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি মনে করি উইথ ইলেকশন, উইদাউট ইলেকশন, আমি যে কথাটা বললাম এটাকে আপনি অ্যাভয়েড করার কোনো রকম যুক্তি নাই। আমার একটা আশা আছে মিল্টন ভাই, আপনি অনেক কথা বলেন, পার্সোনাল নাম টাম ধরেন, অনেক কিছু করেন। এখন দিস ইজ দ্য নেচার অফ ইউর শো, আমাদেরও ডাকেন। বিষয়টা হচ্ছে যে বর্তমান যে ছাত্র সমাজ, যেটা আমি তো 15 বছর ধরে এই টকশোর ভিতরে লাফালাফি দৌড়দৌড়ি করি, একজন ইকোনমিস্ট হিসেবে অনেক ব্যথা বেদনা ছিল, যাই হোক দেশেও যেতে পারিনি। একটা জিনিস আমি লক্ষ্য করছি, দেখেন কালকেও আপনার কে যেন বলল, এই সার্জিস তুই তো ছাত্রলীগের, এ হাসনাত আব্দুল্লাহ তুই তো ছাত্রলীগ করছিস, আরে নাহিদ তোর বাবা আওয়ামী লীগ করছে তুইও করছিস। এটা কিন্তু একটা ভালো জিনিস যে আপনার মামুন ভাই জানে আমরা ভাই ভাই করে বেড়াইছি, যে ভাই না বললে একটা প্লাকার্ড, মামুন ভাই একটা প্লাকার্ড নিতে পারতাম না ভাইয়ের অ্যাপ্রুভাল ছাড়া, আমি লিখতে পারবো না আমার ইচ্ছা মতো। ভাই পাস করবে রাত্রি আর বলবে যে তুই 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 অমুক যায় যাবে, ওর বাইরেই আমরা যাইনি। কিন্তু এইবার দেখেন আমাদের ছেলেপিলেরা, আমাদের নতুন জেনারেশন, ডোন্ট ফরগেট তারা 40%, কিন্তু এই ছেলেপিলেরা কোনো ভাই ছিল না, যে যার মতো উঠে দাঁড়িয়েছে। এর ভিতরে আওয়ামী লীগ আছে, জামাত আছে, মাদ্রাসার ছাত্র আছে, মিলিটারি সন্তান আছে। এই যে একটা সুন্দর যে কংগ্লোমারেট যে অ্যাসেম্বল হয়েছে, আমি মনে করছি এইটা আপনি আর রোধ করতে পারবেন না। আপনি যদি ইলেকশন করেন, বিএনপির যদি ক্ষমতায়ও আসে, ধরেন বিএনপি মেজর পার্টি, আমার মনে হয় তাদের জন্য সমূহ বিপদ রয়ে গেছে। তাদের যেটা উচিত ছিল ইউনূস স্যারের কাঁধে বন্দুক রেখে আরো সময় দিয়ে সুন্দরভাবে একটা জাতীয় সরকার স্যারকে নেতা বানিয়ে সমাধানের কিছুটা অংশ, এই সমাধান কিন্তু সহজ না। সমাজে আপনি যে মুহূর্তে আমি বলেছি নয়াদিল্লি, আপনি কথা বলছি, নয়াদিল্লিতে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হচ্ছে, কারা জানেন? আন্তর্জাতিক রয়্যাল এজেন্ট, ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক এবং বাংলাদেশের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, যারা এই চক্রের ভিতরে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। যে 1 বছরের ভিতরে তারা যে এভাবে অর্গানাইজ, এই অনুপরমাণু কিভাবে একসাথে হয়েছে, এটা আমি হাসিনাকে ক্রেডিট দেবই। উনি কি জন্য ফিরে আসবে মামুন ভাই? আপনি কি জন্য ফিরে আসবেন এদেশে? বানাবেন, প্রচার করবেন, কোনো এজেন্ডা নাই। হাসিনা কেন সফল হচ্ছে, হাসিনা কেন সফল হচ্ছে জানেন? বিএনপির ব্যর্থতার জন্য এবং তারেক রহমানের অযোগ্যতা, তার জন্য। আমাকে আপনি এনসিপির প্রশংসা করছেন, আপনাকে আমি একটা কথা বলি, এনসিপি কে আমি কি কৃতিত্ব দেব একটু কথাটা শুনেন। এনসিপি যদি ওই সময় বাংলাদেশকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন না ঘটাইতো, হায়াত মত আল্লাহর হাতে, খালেদা জিয়া এতক্ষণে কবরে থাকতেন।
খালেদা জিয়া এতক্ষণে মৃত্যুবরণ করতেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এতদিনে হাজতে থাকতেন। এখন আপনি বলবেন মির্জা ফাক হাজতে থাকতো না, গাবগাছ হাজতে থাকতো না, বিএনপি সাউয়া হাজতে থাকতো না, এটা ট্রু। কিন্তু বেগম জিয়া উনি মারা যাইতেন, প্রফেসর ইউনূস হাজতে থাকতেন। বিএনপি সারা জীবনে যদি কোনো কৃতজ্ঞতা জানাতে হয় তাহলে এনসিপি কে জানানো উচিত। কি জন্য জানেন? বিএনপির কর্মীরা, চতুর্থ এবং পঞ্চম লেভেলের নেতারা যেভাবে ধান খেতে, পাট খেতে কষ্ট করছে, না খাইয়া থাকছে, হাজতে পয়সা মরছে, এখন সেই এনসিপির কাছে কৃতজ্ঞতা না দেখাইয়া রুমিন ফারহানা কয় হাসনাত আব্দুল্লাহ কেডা। এইটা কয় রুমিন ফারহানা এবং বিএনপির এক নেতা এনসিপির লোকজনদেরকে কি কয় জানেন? কুত্তার বাচ্চা। এখন রুমিন ফারহানা যখন কয় হাসনাত আব্দুল্লাহ কেডা, আরে বুইরা কয় এনসিপির কুত্তার বাচ্চারা। এরা কি হিন্দু না মালাউন, খ্রিস্টান না কুত্তার বাচ্চা, না মানুষ না বেঈমান? এই বিএনপি দলটা আসলে কি ভাই? যারা তাদের নেত্রীরে মুক্তি করার জন্য একটা আন্দোলন করতে পারে নাই, একটা হরতালের ডাক দিতে পারে নাই, নিজের নেত্রীর বাসার সামনে বালুর ট্রাক দিতে এই গোরখদক আব্বাস সাহায্য করছে। 2015 সালে বিএনপি সাউয়া এবং আমির খসরু মাহমুদ সিদ্ধান্ত নিছে চিটাগংয়ে বেগম জিয়ার মুক্তির ব্যাপারে যেন আন্দোলন না হয়। আর এখন এনসিপির ছেলেপানরা হয়েছে তাদের দৃষ্টিতে কুত্তার বাচ্চা। আপনি এই মানসিকতাটার সাথে তো আর আমি পশ্চিমা কালচার আর পূর্ব কালচার কইতেছি না। এরা কি আসলে মানুষের পয়দা নাকি এদেরকে আপনি ডিফারেন্ট ওয়েতে দেখেন? আমি জানি এর উত্তর আপনার কাছে নাই ডক্টর শওকত আলী, বাট তারপরে আপনি শিক্ষক মানুষ, আপনি আশাবাদী মানুষ, আপনি এদেরকে কোন ব্র্যান্ডে ফেলবেন? না, এটা আমি আপনার আরেকটা শোতে আমি বলেছি যে বিএনপি যদি আপনি বিএনপি বলেন, তার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে I was very young journalist, দৈনিক দেশের এডিটোরিয়াল স্টাফ, টপ অফ দি টপ। তার সাথে চলাফেরা, খাওয়া, ওঠা বসা, তাকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। যদিও এই সময় তারই বিরোধী একটা বৈজ্ঞানিক ছাত্র লীগ বলা হতো, আমি সেই দলের সপক্ষেই আসলে গিয়েছি। আমার অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণে আমাকে হায়ার করা হয়েছিল। আমি সেখানে যে কনভিন্স হয়েছি, তারপর থেকে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়ার পক্ষে কথা বলি। তার নীতি নিয়ম যদি এখন তারা ফলো না করে তাহলে তাদের কপালে ঠিক আওয়ামী লীগ যেভাবে গেছে এইভাবেই কিন্তু তাদের যেতে হবে। আমার কোনো সন্দেহ ভাই, আওয়ামী লীগ 16 বছর খাইছে, বিএনপি 16 মাসও খাবে না, পারবে না। তাদেরকে পাছায় আগুন জ্বালায়া খেদাবে। কারেক্ট। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আগামীকালকের বাংলাদেশ সময় রাত 10টায় আপনাদের সাথে আমার কথা হবে। স্যার, আপনি এই উপদেষ্টা পরিষদ যদি ভেঙে ওয়াকারকে না সরাইয়ে আপনি যদি এখনো নির্বাচন করেন, আপনার আর ইয়াজউদ্দিনের মধ্যে কোনো তফাৎ থাকবে না, বরঞ্চ আপনাকে ইয়াজউদ্দিনের চেয়েও অনেক বেশি অসম্মান করা হবে। এর চেয়ে বলার আমার আর কিছু নাই স্যার, কারণ আপনাকে যদি আমি অসম্মান করতে থাকি লোকজন আমার দিকে তাকিয়ে হাসবে। দর্শকবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।